আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। করোনা বিস্তার অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রে আবারও লকডাউন না দেবার ঘোষণা। মহামারী থামাতে ভ্যাকসিনে আস্থা জরুরি বলল WHO। জনসাধারণের অবিশ্বাস নিয়ে সতর্ক থাকার পরামর্শ। দক্ষিণ কোরিয়ায় একদিনে 2 শতাধিকের বেশি করোনায় আক্রান্ত। মাস্ক ব্যবহার না করলে জরিমানার বিধান চালু। ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদত্যাগ। করোনায় দ্বিতীয় ঢেউ আর ব্রেক্সিট চূড়ান্তকরণের মতো কঠিন সময়ে চাপের মুখে পড়লেন জনসন। ইরানে আল কায়েদার শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। আগস্টে তেহরানে ঘটেছে এমন ঘটনা, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। টাইগ্রে প্রদেশে হত্যাযজ্ঞের অভিযোগ তদন্ত করবে ইথিওপিয়া। তদন্ত দল পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটির মানবাধিকার কমিশন। রোনালদোর গতি তার চেয়েও বেশি বলেছেন উসাইন বোল্ট। রোনালদোর ফিটনেস ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এমন মন্তব্য। এবং বাজে সময় যেন পিছু ছাড়ছে না লিভারপুলের। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সালাহ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সদ্য সমাপ্ত নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের বিজয় মেনে নিতে অস্বীকার করে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প পূর্ববর্তী অবস্থান থেকে খানিকটা সরে এসে বলেছেন তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা তা সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে দিয়ে বেশ কিছু অঙ্গরাজ্যে মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। তবে করোনা ভাইরাস টাস্ক ফোর্স সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তার আগের অবস্থা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। নির্বাচন শেষ হওয়ার পর দীর্ঘ সময় ক্যামেরার সামনে কথা বলা থেকে বিরত থাকেন ট্রাম্প। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সেই নীরবতা ভাঙেন মার্কিন প্রেসিডেন্ট। করোনা ভাইরাসের বিস্তার অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র জুড়ে আবারও লকডাউন শুরু করবেন না জানিয়ে ট্রাম্প বলেন, আশা করছি ভবিষ্যতে যে কোনো কিছু ঘটতে পারে। কোনো প্রশাসন দায়িত্ব নেবে তা কেউ বলতে পারে না। আমার ধারণা এজন্য সময় লাগবে। ট্রাম্পের এই ইঙ্গিতকে পরাজয় মেনে নেওয়ার আভাস বলেই মনে করছেন অনেকেই। টুইট বার্তায় নিজের জালিয়াতি নিয়ে তার দাবিকে সমর্থন জানানোয় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে যখন উদযাপন চলছে, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর চিকিৎসাও জনসাধারণের অবিশ্বাসের কারণে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। WHO টিকাদান বিভাগের পরিচালক কেইট ও ব্রায়ান বলেছেন, একটি ভ্যাকসিন রেফ্রিজারেটর অথবা তাকে রাখা হলে কিংবা ব্যবহার করা না হলে এই মহামারী কমিয়ে আনতে কোনো সহায়তা করবে না। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সোমবার মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিন করোনা ভাইরাস প্রতিরোধে 90% কার্যকর বলে ঘোষণা দেয়। ফাইজার এবং বায়োএনটেকের এই ভ্যাকসিনটি 40,000-এর বেশি মানুষের দেহে শেষ ধাপের পরীক্ষায় রয়েছে। অন্তর্বর্তীকালীন পরীক্ষার ফলে ভ্যাকসিনটির 90% কার্যকারিতার প্রমাণ পাওয়ার তথ্য জানায় প্রতিষ্ঠান দুটি। শিগগিরই এ পরীক্ষা চূড়ান্ত ফল পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান বিভাগের পরিচালক কেইট ওব্রায়েন ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিনের অন্তর্বর্তীকালীন ফলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রশংসা করেছেন। একই সঙ্গে অন্যান্য আরও বেশ কয়েকটি ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষার প্রাথমিক ফল শিগগিরই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। কেইট ওব্রায়ান বলেন, পূর্ণাঙ্গ তথ্য উপাত্তে যদি দেখা যায় যে এসবের একটি অথবা একাধিক ভ্যাকসিনের খুব বেশি কার্যকারিতা আছে, তাহলে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টুলবক্সে অন্য একটি সরঞ্জাম রাখার জন্য এটি হবে সত্যিকারের সুসংবাদ।
তিনি আরও বলেন, মানুষ যদি ভ্যাকসিন গ্রহণে আগ্রহী না হয় তাহলে ভ্যাকসিনের ব্যবহারে আমরা বিশ্বে করোনা মহামারী নিয়ন্ত্রণে সফল হতে যাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা ভাইরাসের বেশ কয়েকটি ভ্যাকসিন তৃতীয় ধাপের পরীক্ষায় পৌঁছেছে। এসবের কোনো একটি ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে তা এই মহামারীর লাগাম টানতে সহায়তা করতে পারে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দক্ষিণ কোরিয়ায় মাস্ক ব্যবহার না করলে এখন থেকে জরিমানা গুনতে হবে। দেশটিতে নতুন করে আরও 2 শতাধিকের বেশি করোনায় আক্রান্ত হয়েছে। সেপ্টেম্বরের পর এটাই দেশটিতে একদিনের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। আর তাই কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি মাস্ক না পরলে জরিমানার বিধান কার্যকরের ঘোষণা দিয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে 1.5 শতাধিকের বেশি স্থানীয় নাগরিক এবং বাকিরা বহিরাগত। স্থানীয়দের মধ্যে নতুন সংক্রমণের 65% বেশি রাজধানী সিউল এবং গিয়ংজু প্রদেশের। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপরই দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করে। সে সময় চীনের পর সবচেয়ে বেশি সংক্রমণ ছিল দক্ষিণ কোরিয়ায়। তবে কয়েক মাসের প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়। ফলে দেশটিতে জরুরি অবস্থা অনেকটাই শিথিল করা হয়েছিল। কিন্তু নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় আরও বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। প্রেসিডেন্ট মুন জে-ইন প্রশাসন এবং স্থানীয় সরকারকে সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। মাস্ক পরিধান বাধ্যতামূলক সহ বেশ কিছু বিধি নিষেধের বিষয়ে নির্দেশিকা জোরদার করেছেন তিনি। জনগণকে বিভিন্ন বিধি নিষেধ মেনে চলার উপর জোর দিয়েছেন তিনি। উন্মুক্ত স্থানে মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে জরিমানা দিতে হবে। যে কোনো নাইট ক্লাব, শপিং মল, পার্ক, হেয়ার সেলুনে মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে $89.75 জরিমানা গুনতে হবে। দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 28,338 জন। এর মধ্যে মারা গেছে 492 জন। তবে দেশটিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই এখন সুস্থ হয়ে উঠেছে। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 25,636 জন। বর্তমানে সেখানে করোনার অ্যাক্টিভ কেস 2,210টি। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে 54 জন। করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ দ্বিতীয় ঢেউ আর ব্রেক্সিট চূড়ান্তকরণের মতো কঠিন সময়ে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস। লন্ডনের 10 নম্বর ডাইনিং স্ট্রিট থেকে তাকে একটি বক্স হাতে নিয়ে বের হয়ে চলে যেতে দেখা গেছে। কামিংসকে জনসনের ব্রেক্সিট প্রচারণার অন্যতম প্রধান নেপথ্য ব্যক্তি বলে মনে করা হতো। করোনা ভাইরাসের সংক্রমণ আর ব্রেক্সিট চূড়ান্ত করা নিয়ে মারাত্মক চাপের মুখে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকট যখন গভীর হতে শুরু করেছে, সেই মুহূর্তে তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন ঘনিষ্ঠজনেরা। ডমিনিক কামিংসের আগে পদত্যাগ করেন বরিস জনসনের যোগাযোগ পরিচালক লি কেইন। গত বুধবার কেইনের পদত্যাগের খবরে প্রকাশ হওয়ার পর প্রচার চলতে থাকে যে কামিংসও পদত্যাগের হুমকি দিয়েছেন। তবে বিবিসির কাছে সেই প্রচারকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেন কামিংস। যে ব্রেক্সিট প্রচার চালিয়ে বরিস জনসন 2019 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, সেই প্রচারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন লি কেইন ও ডমিনিক কামিংস। আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতাকে ইরানে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্দেশে গত 7 আগস্ট তেহরানে হামলা চালিয়ে ইসরায়েলি আততায়ীরা তাকে হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গোয়েন্দা সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আবু মোহাম্মদ আল মাসরি নামের ওই আল কায়দা নেতাকে মোটরসাইকেলে আসা 2 আততায়ী গুলি করে হত্যা করে। তবে কোনো দেশের সরকারই এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেনি। আর আল কায়দার তরফ থেকেও তার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়নি। মিশরীয় বংশোদ্ভূত আল কায়দার নেতা আবু মোহাম্মদ আল মাসরি গোষ্ঠীটির বর্তমান নেতা আইমান আল জাওয়াহিরির উত্তরসূরি হিসেবে দেখা হয় তাকে। আল কায়দার প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন মাসরি। নিজের মেয়ের সঙ্গে ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের বিয়েও দিয়েছিলেন তিনি। 1998 সালে আফ্রিকায় 2টি মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় আল কায়দা নেতা আবু মোহাম্মদ আল মাসরি জড়িত বলে মনে করে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত কয়েক বছর ধরে ইরানে আল মাসরি সহ অন্য আল কায়দা নেতাদের উপর নজরদারি চালিয়ে আসছে ওয়াশিংটন। গত 7 আগস্ট তেহরানের একটি রাস্তায় নিজের মেয়ে সহ আল মাসরিকে হত্যা করা হয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। শিয়া মতাবলম্বী দেশ ইরান ও আল কায়দার মধ্যকার শত্রুতা পুরনো। 2003 সাল থেকেই ইরানের হেফাজতে ছিল আল মাসরি। তবে 2015
সাল থেকে তেহরানের একটি এলাকায় মুক্তভাবে চলাফেরার সুযোগ ছিল এই আল কায়দা নেতার। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলায় সহায়তা পেতে আল কায়দা নেতাদের তেহরানে বসবাসের সুযোগ দিয়েছে ইরান। জঙ্গি গোষ্ঠীটির বেশ কিছু সিনিয়র নেতা ইতোমধ্যে নিহত হলেও মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফগানিস্তান কিংবা পশ্চিম আফ্রিকাতেও সক্রিয়তা রয়েছে তাদের। উত্তরাঞ্চলীয় টাইগ্রি প্রদেশে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ তদন্ত করে দেখবে ইথিওপিয়ার মানবাধিকার কমিশন। সরকার নিযুক্ত হলেও এই কমিশনটি স্বাধীনভাবে কাজ করতে পারে। টাইগ্রি প্রদেশে তদন্ত দল পাঠানোর ঘোষণা দিয়ে কমিশনটি বলছে, ওই এলাকার নৃতাত্ত্বিক বিভাজনকে আমলে নিয়েছে তারা। ইরিত্রিয়া ও সুদান সীমান্তবর্তী টাইগ্রি অঞ্চলটিতে 2018 সাল থেকে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর লড়াই চলছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতা গ্রহণের পরেই অশান্ত হয়ে ওঠে অঞ্চলটি। গত সপ্তাহে নৃতাত্ত্বিক টাইগ্রে নেতাদের প্রতি অনুগত বাহিনীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে ইথিওপিয়ার সেনাবাহিনী। সামরিক ঘাঁটিতে হামলার জেরে এই অভিযান শুরু হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী আবি আহমেদের অভিযোগ, টাইগ্রে আঞ্চলিক নেতাদের প্রতি অনুগত বাহিনী বেসামরিকদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। তবে আঞ্চলিক কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন, যদিও জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন সেখানকার হত্যাযজ্ঞ যুদ্ধাপরাধ বলেও বিবেচিত হতে পারে। মিশেল ব্যাচেলেট জানান, টাইগ্রের মাইক কাদ্রা শহরে শত শত মানুষকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে। ওই ঘটনা তদন্তের আহ্বান জানান তিনি। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত 9 নভেম্বর মাইক কাদ্রা শহরে শত শত মানুষকে কুপিয়ে হত্যার বিষয়ে নিশ্চিত হয়েছে তারা। সেখানকার ভয়াবহ ছবি ও ভিডিও যাচাই করে এসব বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে তারা। এবার খেলার খবর। ট্র্যাকে আর দেখা যাবে না তাকে। অবসরে চলে গেছেন উসাইন বোল্ট। তবে বিশ্বের দ্রুততম মানবের রেকর্ডটা এখনও রয়ে গেছে তার দখলে। অথচ সেই তিনিই কিনা বলেছেন এখন আর দ্রুততম নন তিনি। শ্রেষ্ঠত্বের মুকুট তিনি পরাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর মাথায়। অবসরে চলে যাওয়া ক্যারিবিয়ান কিংবদন্তি জানাচ্ছেন, এই মুহূর্তের চেয়ে বেশি গতি পর্তুগিজ উইঙ্গারের। ম্যানচেস্টার ইউনাইটেডের পার সমর্থক বোল্ট। একসময় ইংলিশ ক্লাবটি জার্সি গায়ে রোনালদো মাতিয়েছেন বলে তার প্রতিও আছে সাবেক স্প্রিন্টারের অসম্ভব রকমের ভালোবাসা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিকে সর্বোচ্চ সোনাজয়ী সাবেক এই তারকা এখনো মুগ্ধ রোনালদোর পারফরমেন্সে। ক্রীড়াঙ্গনে দুজনের জায়গা আলাদা হলেও একে অন্যকে অনেকবারই প্রশংসায় ভাসিয়েছেন। আরেকবার বোল্টের মুখে স্বস্তি ঝরল রোনালদোর। ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় বললেও 100 মিটারে এখনও বিশ্বের দ্রুততম বোল্ট। 2009 সালে বার্লিনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাত্র 9.58 সেকেন্ডে দৌড় শেষ করে গড়েছিলেন চোখ ধাঁধানো রেকর্ডটি। তিনি অবসরে গেলেও 35 বছর বয়সে ফুটবল মাঠ মাতিয়ে চলেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েও গোল বন্যায় ভাসাচ্ছেন প্রতিপক্ষদের। রোনালদোর ফিটনেস ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাকেই দ্রুততম মনে করছেন বোল্ট। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কায় দেওয়া সাক্ষাৎকারে ক্যারিবিয়ান কিংবদন্তি বলছেন, নিশ্চিতভাবেই রোনালদো এখন আমার চেয়ে দ্রুততম। সে এখন প্রতিদিন অনুশীলন করে যাচ্ছে এবং সে সুপার অ্যাথলেট। বাজে সময় যেন পিছু ছাড়ছে না লিভারপুলের। জাতীয় দলের সঙ্গে থাকার সময় দলটির মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মিশর ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিবৃতিতে জানায়, 28 বছর বয়সী এই ফুটবলারের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি এবং সেলফ আইসোলেশনে আছেন তিনি। দলের বাকিদের কোভিড-19 পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেও জানানো হয় বিবৃতিতে। স্বাভাবিকভাবে জাতীয় দলের আসন্ন 2 ম্যাচে খেলতে পারবেন না সালা। নিজেদের পরবর্তী 2 ম্যাচে হয়তো সালাকে পাবে না লিভারপুলও। আগামী 21 নভেম্বর প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও এর 4 দিন পর চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টার বিপক্ষে খেলবে তারা। এরই মধ্যে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির বেশ কয়েকজন খেলোয়াড়। করোনা ভাইরাসেও আক্রান্ত হয়েছেন কয়েকজন। চলতি মৌসুমে লিগে গতবারের চ্যাম্পিয়নদের প্রথম 8 ম্যাচেই খেলেছেন সালা, গোল করেছেন 8টি। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।